ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়ল আমেরিকার M9 রিপার ড্রোন। শেষ এক বছরে তিনবার এরকম রিপার ড্রোন ভেঙে পড়ার ঘটনা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। বর্তমান সময়ে বিভিন্ন সেনাবাহিনী যে ড্রোন ব্যবহার করেন, সেই ড্রোনের মধ্যে অন্যতম আধুনিক এবং সেরা ড্রোন হিসাবে এই আমেরিকার তৈরি রিপার ড্রোনকে কিন্তু গণ্য করা হয়। আর সেই ড্রোন বারংবার দুর্ঘটনার মুখে পড়ায় নিঃসন্দেহে আমেরিকা সরকারের ক্রেডেনশিয়াল নিয়ে কিন্তু বড় সড় প্রশ্ন উঠে গেছে। সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, দুদিন আগে যারা তেজাস দুর্ঘটনা নিয়ে হাসি ঠাট্টা মশকরা করছিলেন, তারা কিন্তু কার্যত মুখে কুলু পেটেছে। মনে রাখবেন, তেজাস কিন্তু মাত্র দুবার ভেঙে পড়েছে, কিন্তু আমেরিকার F-35 ফাইটার জেট তা সাম্প্রতিক সময় তৈরি হলেও তার কিন্তু দুর্ঘটনার রেট অনেক বেশি। দেখুন, কোনো দুর্ঘটনা নিয়ে আমি উচ্ছ্বাস প্রকাশ করতে রাজি নই, কিন্তু আমি যখন পার্শ্ববর্তী বহু দেশকে একটি দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে দেখি, উচ্ছ্বাস প্রকাশ করতে দেখি, তখন কিন্তু খারাপ লাগে। অনেকে বলতেই পারেন যে এগুলো দেখেন কেন, এগুলো দেখার প্রয়োজন নেই। দেখুন, এইভাবে জিও পলিটিক্স কিংবা কোনো পলিটিক্সই চলে না। তুমি আমার দুর্ঘটনাতে উচ্ছ্বাস প্রকাশ করবে, কিন্তু আমি কিছু রিয়াক্ট করব না, এইভাবে অন্তত রাজনৈতিক সমীকরণ কিন্তু রচিত হয় না। যে খবর সামনে এসে সেখানে বলা হচ্ছে সাউথ কোরিয়ার কুনসান এয়ার বেস, সেখানে M9 রিপার ড্রোন কিন্তু কালকে ভেঙে পড়ে। এবং এটা আরও কেন জিওপলিটিক্যালি সিগনিফিকেন্ট ক্যারি করে, কারণ এই যে কুনসান এয়ার বেস সাউথ কোরিয়া, সেখান থেকে চায়নার যে নিজস্ব ইকোনমিক জোন, তার দূরত্ব মাত্র 250 মাইলস। এবং এখান থেকে চায়না যেখানে মিলিটারি এক্সারসাইজ কন্ডাক্ট করে, তারও দূরত্ব কিন্তু মাত্র 600 মাইলস। অর্থাৎ বুঝতেই পারছেন, একদম চাইনিজ সীমান্তে এই দুর্ঘটনা আমেরিকার কিন্তু ফেস লস করেছে। এই দুর্ঘটনাটি হয়েছে মালদোরি আইল্যান্ডের কাছে। এবং আরও ইম্পর্টেন্ট বিষয় হলো, এই পার্টিকুলার রিপার ড্রোন বর্তমান সময়ে অত্যন্ত আধুনিক একটি ড্রোন, তা এক বছরে তিনবার এই ধরনের বড় দুর্ঘটনার মুখে কিন্তু পড়লো। দেখুন, এই মুহূর্তে এই রিপার ড্রোন বিশ্বের বহু দেশই কিন্তু ব্যবহার করে। সাউথ কোরিয়া প্রায় আমেরিকান ডলার $30 মিলিয়ন রিপার ড্রোন কিন্তু কিনেছিল। সাউথ কোরিয়ার মুদ্রায় তা $44 মিলিয়ন। এবং এই ড্রোন এতটাই আধুনিক যেটি সার্ভেলেন্সে ব্যবহার করতে পারেন। এই ড্রোনের ভিতরে একটি হাই পারফরমেন্স রেডার আছে, এবং এটা ইন্টিগ্রেটেড একাধিক প্রোগ্রামে আপনি ব্যবহার করতে পারেন। এবং মাটি থেকে প্রায় 50,000 ফুট উঁচুতে উঠতে পারে, তাও 14 ঘন্টার জন্য। এবং বর্তমান সময়ে যেভাবে ড্রোন ফেয়ার একটা অস্ত্র হিসাবে ব্যবহার হচ্ছে, ঠিক সেখানে আমেরিকা দাবি করেছিল তাদের এই রিপার M9 ড্রোন অত্যন্ত আধুনিক। আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেন যে ইনকাম কিভাবে বাড়ানো সম্ভব। এর জন্য আজ আমি একটি অ্যাপের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সে অ্যাপটার নাম মার্কেট উলফ। মার্কেট উলফ হলো একটি সেভি রেজিস্টার্ড অ্যাপ, যেখানে আপনি লগ ইন করে খুব সহজেই ইনকাম বাড়াতে পারেন। এবার আপনাদের দেখাচ্ছি এই মার্কেট উলফ অ্যাপ আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন। দেখুন, প্রথমে আমি পিন দিয়ে এই অ্যাপে লগ ইন করলাম। এখানে দেখাচ্ছে ফলো ট্রেন্ড অপশান, যেখানে মার্কেটে প্রফিটেবল ট্রেন্ডগুলোই আপনাকে শুধু দেখাবে। এবার একটা ক্লিকেই আপনি এখান থেকে ট্রেন্ড খুব সহজে ক্লিক করে ফলো করতে পারেন। এখানে আপনি খুব ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করে ট্রেডিং শুরু করতে পারেন। মার্কেটে বাকি অ্যাপে ইনভেস্টমেন্ট আপনাকে 3 গুণ বেশি করতে হয়। এখানে আছে স্টপ লস অপশান, যা আপনার ক্ষতি আটকায়। যদি আপনার ক্ষতি একটি নির্দিষ্ট লেভেলে পৌঁছে যায়, তাহলে এই অ্যাপটি অটোমেটিকলি বন্ধ করে দেবে আপনার ইনভেস্টমেন্ট। এই অ্যাপের ব্রোকারেজ ফি মার্কেটের অন্য অ্যাপের থেকে অনেকটাই কম। এখানে দেখুন, প্রফিট ট্রেন্ড অনুযায়ী চলছিল। আমি একটি ক্লিকেই স্টপ ট্রেন্ড করে দিলাম, এবং খুব অল্প সময়ে 1306 টাকার প্রফিট বুক হয়ে গেল। আপনি এই পুরো ফেসিলিটিটি ব্যবহার করতে পারেন লাইফ টাইম মাত্র 99 টাকা পে করে। এছাড়াও বিভিন্ন কমোডিটিস যেমন গোল্ড, সিলভার, ন্যাচারাল গ্যাস, এগুলোরও ট্রেডিং আপনারা করতে পারেন সকাল 9টা থেকে রাত্রি 12টা অবধি। মার্কেট উলফ অ্যাপ আপনাকে রেকমেন্ডেশনও কিন্তু ফ্রিতে প্রোভাইড করে। এখানে দেখুন, মাত্র একদিনে 14 তারিখ 12,240 টাকা, জুলাইতে 70,468 টাকা, জুনে 59,696 টাকা, এবং অক্টোবরে 58,260 টাকার প্রফিট বুক হয়েছে। এবং এই প্রফিটে মার্কেট উলফ কোনো কমিশন কিন্তু নেয় না। তাহলে আর দেরি কেন? 2 মিলিয়নের বেশি মানুষ অলরেডি মার্কেট উলফকে ডাউনলোড করে নিয়েছে।
আপনিও ডাউনলোড করুন এবং আপনাদের ট্রেডিং জার্নি শুরু করুন। এবার আমেরিকার পক্ষ থেকে কি দাবি করা হয়েছে? আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে নর্থ কোরিয়া নাকি এই আইল্যান্ডের কাছে জিপিএস জ্যামিং করে দিয়েছে। এর ফলে এই ড্রোন টেকনোলজিক্যালি ফেল করেছে এবং এই ড্রোন আর কোনো কাজ করেনি, ফলে এই বড় দুর্ঘটনার মুখে তারা পড়েছে। এবার নর্থ কোরিয়ার সাথে সাউথ কোরিয়ার যে দ্বৈরথ, এ প্রায় বিশ্বের সকলেই জানে। কিন্তু আমেরিকার মতো একটি শক্তিশালী রাষ্ট্র নর্থ কোরিয়ার জিপিএস জ্যামিংকে হাতিয়ার করে নিজেদের মুখ বাঁচাতে চাইছে, তা কিন্তু আনএক্সপেক্টেড। যেখানে আমেরিকা বারবার দাবি করে যে এই যে M9 রিপার ড্রোন, তা কোনো র্যাডারে ডিটেক্ট করা যাবে না। F-35কে নিয়ে তারা যে দাবি করেছিল যে কোনো রকম স্টিল্ড যেহেতু বডি আছে, মেকানিজম আছে, কোনো র্যাডারে সেটি ধরা পড়বে না। কিন্তু আমরা দেখেছিলাম ঘটনা সম্পূর্ণ উল্টো। বারংবার দুর্ঘটনার কবলে পড়েছেন F-35 ফাইটার জেট। উল্টে এর হাইড্রোলিক সিস্টেম এতটাই কমপ্লেক্স যে এই দুর্ঘটনা থেকে উদ্ধার করার জন্য প্রায় 40 জন ইঞ্জিনিয়ার এসেও কিন্তু সমস্যার সমাধান করতে পারেনি ইউকে নেভির। আপনাদের মনে আছে ইউকের F-30 ফাইটার জেট যখন ভারতে আটকে পড়েছিল, আমরা দেখেছিলাম এই জটিলতা। আজকে এই রিপার ড্রোন ভেঙে পড়া শুধু একটি কাণ্ড দিয়ে আমি এতগুলো কথা বলিনি। আপনি যদি 12ই আগস্ট 2025 অর্থাৎ ঠিক 2.5 থেকে 3 মাস আগে যান, তখনও দেখবেন এইভাবে ড্রোন ভেঙে পড়ার ঘটনা আমরা দেখেছিলাম। আরেকটু আগে চলে যান 7-8 মাস আগে, ডিসেম্বর 2024, তখন আমরা দেখেছিলাম সিরিয়াতে আমেরিকার তৈরি M9 রিপার ড্রোন এইভাবেই দুর্ঘটনার কবলে পড়েছিল এবং ড্রোনটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছিল। অর্থাৎ বারংবার এই ড্রোন কিন্তু দুর্ঘটনার কবলে পড়ছে, যা কিন্তু আমেরিকার ক্রেডেনশিয়াল নিয়ে বড়সড় প্রশ্ন তুলছে F-35 ফাইটার জেটের দুর্ঘটনার পরে। এবার দেখুন আরো একটা বিষয় এখানে ইম্পর্টেন্ট। আজকে আমেরিকা বলছে নর্থ কোরিয়া জিপিএস জ্যামিং করে দিয়েছে, কিন্তু সিরিয়াতে যে দুর্ঘটনা ঘটেছিল ডিসেম্বর 2024-এ, তখন তো নর্থ কোরিয়া জিপিএস জ্যামিং করেনি। কিংবা যখন আমেরিকাতেই আগস্ট মাসে এই রিপার ড্রোন দুর্ঘটনার মুখে পড়ে নিজের দেশেই, তখনও কিন্তু কোনো রাষ্ট্র জিপিএস জ্যামিং করেনি। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে দুর্ঘটনাকে আপনি আটকাতে পারবেন না, কিন্তু আপনি আপনার মার্কেটিং করার সময় যেভাবে এই অস্ত্রগুলোকে বিক্রি করার প্রবণতা দেখাচ্ছেন, তা কিন্তু অত্যন্ত অবৈধ। এবং আপনি ফলস মার্কেটিং করে গোটা বিশ্বের কাছে নিজেকে সর্বসেরা প্রমাণ করতে চাইছেন, কিন্তু আলটিমেটলি বাস্তবের মাটিতে দেখা যাচ্ছে আপনি যে প্রোডাক্টটি বেচেছেন সেই প্রোডাক্টটি এতটা উৎকৃষ্ট মানের নয়। অথচ আপনি তেজাসকে নিয়ে সমালোচনা করছেন যে তেজাস মাত্র 2বার ভেঙে পড়েছে, একবার আগের বার জয়পুরে, তাও পাইলট বেঁচে গেছিলেন, ইজেক্ট করেছেন। এবং কালকে দুবাই এয়ার শোতে যে ঘটনা ঘটেছে আমরা সকলেই দেখেছি, দ্যাট ইজ কমপ্লিটলি অ্যান অ্যাক্সিডেন্ট। এরপর চীনা অস্ত্র যেভাবে বারংবার অপারেশন সিন্দুরে আমরা ভেঙে পড়তে দেখেছি, একই কায়দায় আমেরিকার অস্ত্র যদি এইভাবে আন্তর্জাতিক স্তরে বারবার মুখ থুবড়ে পড়ে, তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে কেউই কিন্তু এই দুর্ঘটনার ঊর্ধ্বে নয় এবং আপনি আটকাতে পারবেন না। তেজাস ভেঙে পড়ার পর আমি দেখছিলাম রাশিয়া ভারতের পাশে এসে দাঁড়িয়েছে, যা অত্যন্ত সিগনিফিকেন্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট। এমনকি রাশিয়ার পক্ষ থেকে কালকে একটি এয়ার শো করা হয় যেখানে ভারতকে তারা ট্রিবিউট জানায় এবং তারা একটি টুইট করেছে। আমি একটি ভিডিও আপনাদের দেখাচ্ছি, তারপর সেই টুইটটি আপনাদের পড়ে শোনাবো, তাহলেই বুঝবেন যে একজনের বিপদে অন্যজন পাশে দাঁড়াবে, সমব্যথী হবে, জানাবে তাদের কাইন্ডনেস, সেটাই বাস্তব। কিন্তু পাকিস্তান বাংলাদেশের মতো কিছু নাগরিক তারা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন, তা কিন্তু হিউম্যানিটি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দেয়। পাকিস্তানের একাধিক সিনিয়র জার্নালিস্ট তেজাসকে নিয়ে যে ধরনের পোস্ট করেছেন, তা সত্যি মেনে নেওয়া যায় না। রাশিয়ার যে মিলিটারি আছে, এয়ার ফোর্স আছে, তারা একটি ভিডিও প্রকাশ করেছেন, আগে সেই ভিডিওটি দেখুন। রাশিয়ার পক্ষ থেকে যে টুইট করা হয়েছে সেখানে তারা লিখেছেন, ইন দ্য মেমোরি অফ ব্রাদার হু ডিড নট রিটার্ন ফ্রম দ্য লাস্ট ফ্লাইট। অর্থাৎ ভারতের যে পাইলট ফিরে এলেন না, তার মেমোরির জন্য তারা এই এয়ার শোটি করেছেন। অ্যান্ড ইন দ্য নেম অফ পিস থ্রু আউট আওয়ার ভাস্ট অ্যান্ড ডাইভার্স ওয়ার্ল্ড, বলছেন এই সমৃদ্ধময় পৃথিবীতে তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এই ধরনের নিদর্শন আমরা রাখলাম। এবং তারা এটাও লিখেছেন যে আওয়ার এরোবেটিক টিম, বিভিন্ন ক্ষেত্রে তারা বলতে চাইছেন যে তারা ভারতের পাশে আছেন। দেখুন এইটাই এই মুহূর্তে প্রয়োজন এবং এটাই এর জন্য প্রয়োজন, কারণ একজন পাইলট সে কতটা কাঠখড় পুড়িয়ে পাইলট হন
সেই জার্নিটা আমরা কেউ জানি না। আপনারা বাংলাদেশ পাকিস্তানে বসে উগ্র ইসলাম চর্চার নাম করে আপনারা কম্পিউটার বা ফোন খুলে যা ইচ্ছা ট্রল করে একটা কমেন্ট করে দিলেন, অথচ যারা নিজেদেরকে এই উচ্চতায় নিয়ে যান তাদের যে জার্নিটা কতটা মারাত্মক হয়, কঠিন হয়, ডিসিপ্লিনড হয়, এবং সেই ডিসিপ্লিনড হয় বলেই তারা এই লেভেলে পৌঁছান, আমরা সেটাকে ভ্যালু দেওয়ার চেষ্টা করি না। আমার সমস্যাটা ঠিক এখানেই। আজকে আমেরিকার M9 রিপার ড্রোন যা নিয়ে আজকে গোটা বিশ্ব হাসাহাসি করছে, আমি কিন্তু হাসতে রাজি নই। আমি শুধু বলছি যে এই রিপার ড্রোন যে ভেঙে পড়তে পারে এবং এটা যে দুর্ঘটনার কবলে পড়তে পারে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং আমেরিকার যে মিথ্যে প্রোপাগান্ডা যে আমরাই সেরা, আমাদের এই আধুনিক অস্ত্র আমরা ব্যবহার করি, সেই যে মিথ্যে মার্কেটিং, তার বিপক্ষে গর্জে উঠতে হবে। কিছুদিন আগে তুর্কির মিলিটারি এয়ারক্রাফট এইভাবে ভেঙে পড়েছিল। অর্থাৎ যারা ভারতের সমালোচনা প্রতি মুহূর্তে করেছে, আজকে দেখা যাচ্ছে তারাই কিন্তু মুখ থুবড়ে পড়ছে। তাই ভারতও দুর্ঘটনার থেকে ঊর্ধ্বে উঠতে পারবে না, এটা কেউই পারবে না। ভারত, আমেরিকা, তুর্কি সম্ভব নয়। কিন্তু এক একজনের দুর্ঘটনাকে নিয়ে আমি মজা ঠাট্টা ইয়ার্কি করব, আন্তর্জাতিক স্তরে বাজার গরম করব, সেই রকম বিপন্নতা অন্তত না দেখানোই হয়তো ভালো। আজকে রাশিয়া যে নিদর্শন রাখলো, আমার মনে হয় সেটা উদাহরণ হয়ে থেকে যাবে। যেভাবে তেজাস ফাইটার জেটের ফ্যামিলি এবং গোটা ভারতবর্ষের পাশে রাশিয়া দাঁড়ানোর চেষ্টা করলো, তা নিঃসন্দেহে একবিংশ শতকে সকলের করা উচিত বলে আমার মনে হয়। তবে বাংলাদেশি এবং পাকিস্তানিরা কতটা শিখবেন আমার জানা নেই, কিন্তু শিক্ষা যদি ন্যূনতম থাকে, আমার মনে হয় তাদের মানসিকতায় মানুষের পাশে দাঁড়াবো এই যে চিন্তাধারা, তার বীজটা কিন্তু অটোমেটিকলি ছোট থেকে বপন করা হবে। তো হ্যাঁ, শেষ করার আগে আরো একটি কথা, মার্কেটুলফ অ্যাপ ব্যবহার করা অত্যন্ত সহজ ও সিকিওর। 2 মিলিয়ন বেশি মানুষ এই অ্যাপকে এখন ব্যবহার করেন। অ্যান্ড্রয়েড এবং iOS দুটো ভার্সনে এই অ্যাপটি কিন্তু ব্যবহার করা যায়। তাহলে আর দেরি কেন? আমার ভিডিওর পিন কমেন্ট এবং ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক আছে, আপনারা ডাউনলোড করুন এবং ট্রেডিং জার্নি শুরু করুন। যাই হোক, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।